আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম সবাইকে ইনভার্স লার্নিং এর এই ভিডিওতে। আমরা আজকের ভিডিওয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের 3 নম্বর অধ্যায়। অধ্যায়ের নাম কি? পরমাণুর গঠন। আমরা আজকের প্রথম লেকচারে শিখব হচ্ছে পরমাণুর গঠন এবং পরমাণু এবং পারমাণবিক মডেলের ধারণার উৎপত্তি ও বিকাশ। তো আমরা এই অধ্যায় শেষে যেসব বিষয়গুলো জানতে পারবো সেগুলো হচ্ছে কি: পরমাণুর গঠন, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, এইগুলো সম্পর্কে ধারণা পাবো একটা। তারপর কি পরমাণুতে ইলেকট্রনের ধারণা, আয়ন কিভাবে গঠিত হয়, ক্যাটায়ন ও অ্যানায়নের পার্থক্য, ক্যাটায়ন ও অ্যানায়নের সাহায্যে রাসায়নিক সংকেত নির্ণয়, আইসোটোপের ধারণা ও আমাদের জীবনে আইসোটোপের গুরুত্ব। আমরা এই টপিকগুলো এই অধ্যায় শেষে ক্লিয়ার করবো। আজকের ভিডিওতে আমরা মেইনলি আলোচনা করবো 3.1 এবং 4.1.1। তো 3.1-এ বা 3.1-এ বলা আছে কি পরমাণু গঠন। এখন এখানে দেখি কি বলা আছে: চারপাশে তোমরা যা কিছু দেখো অথবা যেগুলো দেখতে পাও না তার সবকিছুই অ্যাটম নামক অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। মানে আমাদের চারপাশে যা কিছু আছে এগুলো কি কি দিয়ে গঠিত? অ্যাটম নামক অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। পরমাণু এত ক্ষুদ্রাকার, এটি শুধু যে খালি চোখে দেখা যায় না তা নয়, সবচেয়ে শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। মানে এটা এতটাই ক্ষুদ্র যে শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। স্বাভাবিকভাবেই তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, পরমাণু কিভাবে গঠিত হয়, কিংবা পরমাণুতে আসলে কি থাকে। এটা স্বাভাবিক একটা কোশ্চেন থাকতে পারে যে পরমাণু কি, তাহলে এটা কিভাবে গঠিত হয়। এর উত্তরে সহজ করে বলা যায় পরমাণুর দুটি অংশ। কয়টা অংশ বলো তো? দুইটা অংশ। কি? একটা হচ্ছে পরমাণুর কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াস, ও নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান ইলেকট্রন। তাহলে কি দিয়ে গঠিত? নিউক্লিয়াস এবং ইলেকট্রন। এটা হচ্ছে বিষয়। এখন ইলেকট্রন জিনিসটা কি? ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ বিশিষ্ট এবং নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ধনাত্মক বা পজিটিভ চার্জ বিশিষ্ট, এবং নিউট্রন হচ্ছে চার্জবিহীন। তাহলে কি ইলেকট্রন হচ্ছে কি একটা নেগেটিভ চার্জ বিশিষ্ট জিনিস, আর আর প্রোটন কি? প্রোটন হচ্ছে নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক বা পজিটিভ চার্জ বিশিষ্ট, এবং নিউট্রন কি? নিউট্রন হচ্ছে চার্জবিহীন। এই যে দেখি আমরা কি আছে তারপরে: একটি পরমাণুতে যখন সমান সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে তখন তার মোট চার্জ শূন্য বলে পরমাণু নিরপেক্ষ পরমাণুর চার্জ নিরপেক্ষ বলে। তাহলে কি পরমাণুর চার্জ কখন নিরপেক্ষ হয়? যখন সমান সংখ্যক সমান সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে, তখন কি হয়? পরমাণুর চার্জ নিরপেক্ষ বা শূন্য হয়। কারণ কি? প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, এই দুইটা কাটাকাটি হয়ে কি হয়? শূন্য হয় যখন সমান সংখ্যক থাকে। যদি কখনো প্রোটন বেশি থাকে তাহলে কি সেটা পজিটিভ চার্জ যুক্ত, যদি কখনো সেটা ইলেকট্রন যদি বেশি থাকে তাহলে সেটা নেগেটিভ চার্জ যুক্ত। এটা হচ্ছে বিষয়। নিউট্রন ও প্রোটনের ভর ইলেকট্রনের ভর থেকে প্রায় 2000 গুণ বেশি। কাজেই পরমাণুর ভর মূলত তার নিউক্লিয়াসের ভর। কি বলেছে এখানে? নিউট্রন ও প্রোটনের ভর ইলেকট্রনের ভরের চেয়ে কত গুণ বেশি বলতো? প্রায় 2000 গুণ। মেইনলি 1837 গুণ বেশি, 1837 গুণ বেশি। কাজেই পরমাণুর ভর মূলত নিউক্লিয়াসের ভর। তাহলে কি পরমাণুর ভর কিসের ভর হিসেবে চিন্তা করি আমরা? নিউক্লিয়াসের ভর হিসেবে। ভিন্ন ভিন্ন পরমাণুর গঠন ভিন্ন ভিন্ন হয়, কারণ তাদের প্রত্যেকটিতে ভিন্ন ভিন্ন সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে। কেন ভিন্ন হয় তাদের গঠন? কারণ তাদের প্রত্যেকের ভিতর ভিন্ন ভিন্ন ইলেকট্রন সংখ্যা থাকে এবং প্রোটন সংখ্যা থাকে। মূলত এটাই বিভিন্ন মৌলের ভিন্ন ভিন্ন ধর্ম প্রদর্শনের কারণ। তাহলে বোঝা গেছে কেন বিভিন্ন মৌল বিভিন্ন রকম ধর্ম প্রদর্শন করে, এই ভিন্ন ভিন্ন প্রোটন ও ইলেকট্রন সংখ্যার জন্য। এখানে একটা পরমাণুর গঠনের একটা চিত্র আছে, চিত্রটা আমরা দেখি। চিত্রের মাঝখানে দেখা যাচ্ছে কি এটাকে নির্দেশ করতেছে নিউক্লিয়াস। তা এই নিউক্লিয়াসের ভিতর দেখো, এক জায়গায় পজিটিভ আছে, এক জায়গায় খালি আছে। যেখানে এই যে কোনো চার্জ নেই, পজিটিভ নেগেটিভ দেওয়া নেই, এটা কি? এটা হচ্ছে নিউট্রন। আর যেটাতে পজিটিভ দেওয়া এটা কি? প্রোটন। আর বাইরে চারিপাশে কি ঘুরতেছে? ইলেকট্রন। এটা বোঝাতে চাইছে। তাহলে কি নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করে? ইলেকট্রন। এখানে চিত্রে একটু অসুবিধা আছে। এখানে চিত্রটা হবে এই লাল কালার, যেখানে কোনো পজিটিভ নেগেটিভ কোনো চার্জ। বোঝা গেছে? এটা হচ্ছে বিষয়। এবার আসি আমরা 4.1.1, এখানে দেখি কি নিয়ে আলোচনা করা হয়েছে: পরমাণু এবং পারমাণবিক মডেলের ধারণার উৎপত্তি ও বিকাশ। এখন তোমরা সবাই জানো যে প্রত্যেক পদার্থই অত্যন্ত ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। আমরা আগেই জানলাম। অতীতে এই ক্ষুদ্র কণা সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী ও দার্শনিক তাদের বিভিন্ন মতামত দিয়েছেন। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে লিউসিপাস ও ডেমোক্রিটাস বলেছিলেন যে প্রতিটি পদার্থই নির্দিষ্ট সংখ্যক ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। কে কে বলছেন? লিউসিপাস এবং ডেমোক্রিটাস।
তাদের মতে এসব কণা অবিভাজ্য, যাদের পুনরায় ভাঙা যায় না। ডেমোক্রিটাস এই এসব ক্ষুদ্র কণার নাম দেন কি অ্যাটম। তাহলে অ্যাটম নামকরণ করেন কোন বিজ্ঞানী বলতো? ডেমোক্রিটাস। অ্যাটম শব্দটি এসেছে গ্রিক শব্দ অ্যাটোমোস থেকে, যার অর্থ অবিভাজ্য। অর্থাৎ কি, অ্যাটোমোস শব্দের অর্থ কি? অবিভাজ্য। এই যে ক্ষুদ্র কণার নাম অ্যাটম দেন কে? ডেমোক্রিটাস। এটা হচ্ছে বিষয়। তারপরে আসি, তার সমসাময়িক দুইজন দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল ভিন্ন মতামত উপস্থাপন করেন। অ্যারিস্টটলের মতে যে কোনো পদার্থই আগুন, মাটি, বাতাস ও পানি এই চারটি উপাদানের বিভিন্ন সমন্বয়ে গঠিত এবং তাদেরকে ইচ্ছেমতো ভাগ করা যায়। কিন্তু তারা সেই ধারণাগুলো প্রমাণের জন্য কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা করার কথা বিবেচনা করেনি। মানে তারা জাস্ট একটা মতামত দিয়েছিলেন, কোনো ধরনের পরীক্ষা করেননি। এটা ছিল কি অ্যারিস্টটলের মতামত। তারপরে দেখি 1818 এবং 19 শতাব্দীতে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন পারমাণবিক মডেলের সাহায্যে পরমাণুর গঠন বর্ণনা করার চেষ্টা করেন। এসব মডেলের যেমন সঠিক দিক আছে, আবার কিছু সীমাবদ্ধতা আছে। মানে যে সকল মডেল দান করেন বিজ্ঞানীরা, তাদের কিছু সঠিক দিক ছিল এবং কিছু সীমাবদ্ধতা ছিল। এখন সীমাবদ্ধতা মানে কি? ভুল। এখন ভুল বললে ভুল, সীমাবদ্ধতা কে বলা যায় এক ধরনের ভুল। কিন্তু এটাকে কেন সরাসরি ভুল বলা হয় না? কারণ একটা বিজ্ঞানী একটা মতামত দিয়েছেন, তাতে যদি কিছু সঠিক থাকে এবং কিছু ভুল থাকে, দুইটার মিশ্রণে যদি থাকে, তখন তাকে আমরা সীমাবদ্ধতা বলি। এটা হচ্ছে বিষয়। সেগুলো বর্তমান আধুনিক পারমাণবিক মডেল গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মানে তাদের কিছু ভুল ছিল, আবার কি অনেক উপকারী ছিল। এই কারণে তাদের এই ভুলটাকে কি বলা হয়? সীমাবদ্ধতা। পারমাণবিক মডেল গঠনের পিছনে সবচেয়ে উল্লেখযোগ্য বিজ্ঞানীরা হলেন জন ডাল্টন, জে জে থমসন, আর্নেস্ট রাদারফোর্ড, নিলস বোর। জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। কি আবিষ্কার করেন? ইলেকট্রন। নিলস এই আর্নেস্ট রাদারফোর্ড কি আবিষ্কার করেন? তিনি আবিষ্কার করেন প্রোটন। এই দুইটা আপাতত মনে রাখি, তারপরে আমরা আস্তে আস্তে নিউটনকে আবিষ্কার করেন এবং অন্যান্য বিষয় সম্পর্কে জানব। পরীক্ষামূলক প্রমাণের উপর ভিত্তি করে 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন বলেছিলেন, মৌলিক মৌলের ক্ষুদ্রতম কণা হলো পরমাণু, যাকে পুনরায় বিভাজিত করা যায় না। এই কথা কে বলেছেন? বিজ্ঞানী ডাল্টন। জন ডাল্টন কি বলেছিলেন? মৌলের ক্ষুদ্রতম কণা হলো পরমাণু, যাকে পুনরায় বিভাজিত করা যায় না। আমরা এখন জানি পরমাণু সবচেয়ে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা নয়, পরমাণু অবিভাজ্য নয়। তার মানে কি, জন ডাল্টন একটা ভুল কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে পরমাণুকে পুনরায় বিভাজিত করা যায় না, কিন্তু আসলে আমরা কি জেনেছি? পরমাণু অবিভাজ্য নয়, পরমাণুকেও ভাগ করা যায়। পরমাণু আসলে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন নামক ছোট ছোট কণা দিয়ে গঠিত। তার মানে কি, পরমাণুকেও ভাগ করা যায়। এখন পরমাণু কি দিয়ে গঠিত? পরমাণু গঠিত এই যে তিনটা জিনিস নিয়ে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন কি করে? ইলেকট্রন হচ্ছে, আচ্ছা দেখো তোমাদের বইয়ে এখানে চিত্রে প্রচন্ড ভুল করছে, দেখো। ইলেকট্রন কি করে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে বাইরের দিকে ঘুরে, এই যে নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রন। তাহলে কি এটা এটাকে নিউট্রন না? নিউট্রন হচ্ছে যেটাতে কোনো রকম চার্জ নেই। তাহলে কি বলতে পারি? আর যেটা পজিটিভ সেটা প্রোটন। তাহলে কি এটা কি ইলেকট্রন নাকি? এই চিত্রটা কার বলো তো? এই চিত্রটা হচ্ছে প্রোটনের। চিত্রটা কার? প্রোটন। কারণ কি প্রোটন পজিটিভ চার্জ যুক্ত। এটা কার? এটা হচ্ছে নিউট্রন। কারণ কি নিউট্রনে কোনো চার্জ নেই, নিউট্রন। তারপরে কি এটা? কি নেগেটিভ চার্জ, এটা কি ইলেকট্রন। চিত্রে একটু ভুল আছে, তোমরা ঠিক করে নিও। বুঝা গেছে? এটা হচ্ছে বিষয়। এবার আসি, রাদারফোর্ড এবং ডাল্টনের মডেলের সীমাবদ্ধতা দূর করার জন্য পরবর্তী সময়ে অন্য বিজ্ঞানীরা বিকল্প মডেলের প্রস্তাব করেছিলেন। এগুলোর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য হলো রাদারফোর্ডের মডেল এবং বোরের পরমাণু মডেল। মানে কি, রাদারফোর্ড যে মডেলটা দিয়েছিলেন সেখানে তো কিছু সীমাবদ্ধতা ছিল। এটা দূর করার জন্য রাদারফোর্ড এবং বোর এই দুজন বিজ্ঞানী আলাদাভাবে মানে বিকল্প মডেল দিয়েছিলেন, যার মাধ্যমে আমরা পরবর্তীতে সায়েন্সে অনেক একটা রেগুলেশন পাই। আমরা সেই বিষয় নিয়ে এখন একটু আলোচনা করব। দেখি, রাদারফোর্ড এবং তার সহকর্মীরা সঠিক পারমাণবিক গঠন জানার জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা করেন। পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে রাদারফোর্ড এই সিদ্ধান্তে পৌঁছান যে সম্পূর্ণ ধনাত্মক চার্জ এবং ভর পরমাণুর কেন্দ্রে অতি অতি ক্ষুদ্র জায়গায় সীমাবদ্ধ থাকে, একে নিউক্লিয়াস বলে। মানে রাদারফোর্ড কি সিদ্ধান্তে পৌঁছান? যেখানে সম্পূর্ণ ধনাত্মক চার্জ এবং ভর পরমাণুর কেন্দ্রে একটি অতি ক্ষুদ্র জায়গায় সীমাবদ্ধ থাকে, একে কি বলে? নিউক্লিয়াস। তাহলে কি নিউক্লিয়াস জিনিসটা কি? যেখানে সম্পূর্ণ ধনাত্মক চার্জ থাকে এবং সম্পূর্ণ ভরটাকে ধারণ করে, সেটা কি নিউক্লিয়াস। এই রাদারফোর্ড যে মানে যে পরীক্ষার মাধ্যমে এটা করেছিলেন, এটাকে বলা হয় আলফা কণা পরীক্ষা। ঠিক আছে?
এখানে কি করা হয়েছিল একটু বলি। এখানে করা হয়েছিল একটা বিজ্ঞানী রাদারফোর্ড, তিনি তার যে পরীক্ষার মাধ্যমে তাকে নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন সেটি হচ্ছে কি আলফা কণা পরীক্ষা। এখানে করেছিলেন একটা সোনার পাত নিয়েছিলেন, এটা কি সোনার পাত। সোনার পাত, এই সোনার পাতে আলফা আলফা রশ্মি বিচ্ছুরণ করতেছিলেন। তিনি দেখলেন যদি 20,000টা আলফা কণা দেওয়া হয়, সেখান থেকে মাত্র একটা আলফা কণা বিপরীত দিকে সরে আসে। কারণ কি, আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম কণা, কি দ্বিধনাত্মক হিলিয়াম পরমাণু। এখানে চার্জ কত থাকে, হিলিয়ামের 2, 2+। তোমরা পরবর্তী শ্রেণীতে এই বিষয়গুলো সম্পর্কে আরো ভালো ধারণা পাবা, আমি জাস্ট একটু আইডিয়া দিলাম। তিনি করেছিলেন এখানে আলো মানে আলো দিয়েছিলেন। দেওয়ার পরে এই যে স্বর্ণের পাতে যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াস তো পজিটিভ চার্জ যুক্ত, আবার আলফা কণাও কি পজিটিভ চার্জ যুক্ত। যেখানে পজিটিভ চার্জ পেয়েছিল সেখান থেকে ব্যাক করেছিলেন তিনি। ঠিক আছে, মানে এই আলোটা ব্যাক করেছিল, এটা কি, এটা হচ্ছে আলফা কণা পরীক্ষার মাধ্যমে তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। তারপরে তিনি আরো বলেন যে পরমাণুর অভ্যন্তরে অধিকাংশ জায়গায় ফাঁকা। কিভাবে বুঝলেন? কারণ দেখা যাচ্ছে এটা কি একটা পরমাণু নিছি, এই পরমাণুতে আলফা কণা দিচ্ছি, সেগুলো দিলে এই দিক থেকে দিচ্ছি, এই দিক থেকে বের হয়ে যাচ্ছে, তার মানে কি ফাঁকা। কিন্তু যেখানে পজিটিভ চার্জ আছে সেখান থেকে আবার ব্যাক করতেছে, তাহলে কি ছোট্ট একটা জায়গায় কি আছে পজিটিভ, আর বাকি জায়গাগুলো কি ফাঁকা। তিনি এই সিদ্ধান্ত বলেছিলেন। তারপরে কি, কেন্দ্রের ধনাত্মক চার্জের চারিদিকে ঘূর্ণায়মান ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনের ভর অত্যন্ত নগণ্য। এই কথা কে বলেছেন? বিজ্ঞানী রাদারফোর্ড। ইলেকট্রনের এইভাবে ঘূর্ণনকে তিনি সৌরজগতে সূর্যের চারিদিকে গ্রহগুলোর ঘূর্ণায়মান অবস্থার সাথে তুলনা করেছেন। মানে আমাদের কোথাও এরকম সূর্য যদি থাকে, তার চারিপাশে কি করে গ্রহগুলো, কেমন করে এই যে গ্রহগুলো এভাবে ঘুরতে থাকে না নিজস্ব কক্ষপথে, ঠিক সিমিলার ভাবে কি করেন, মাঝখানে থাকে পজিটিভ চার্জ, তার চারিপাশে নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রন ঘুরতে থাকে। তিনি এটা বলেছিলেন। কিন্তু রাদারফোর্ড কোনো নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলেননি, মানে এই যে ঘুরতেছে এটাতে বৃত্তাকার কক্ষপথে নাকি উপবৃত্তাকার কক্ষপথে, এই কথা বলেননি। তিনি জাস্ট বলেছিলেন পজিটিভ চার্জের চারিপাশে ইলেকট্রন ঘুরে, এটা বলেছেন। পরবর্তীকালে 1913 সালে বিজ্ঞানী বোর ঋণাত্মক চার্জ বিশিষ্ট কণাসমূহের ঘূর্ণনের নির্দিষ্ট কক্ষপথের ধারণা দেন। তার মানে কি, এই যে পরমাণুগুলো, ইলেকট্রন গুলো বৃত্তাকার কক্ষপথে নাকি উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, এটা ধারণা দেন কে? বিজ্ঞানী বোর। কিন্তু রাদারফোর্ড এটা দিতে পারেননি, এটা ছিল কি রাদারফোর্ডের সীমাবদ্ধতা। কারণ তিনি তো একটা কথা বলেছেন কিন্তু পুরোপুরি বলেননি বলে কি এটা তো সীমাবদ্ধ। উপরের আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পরমাণুকে ভাঙা যায়, এবং ভাঙলে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন পাওয়া যায়। পরমাণুর কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের ভিতরে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন এবং চার্জ নিরপেক্ষ নিউট্রন থাকে। বোঝা গেছে? তাহলে কি নিউক্লিয়াসের ভিতর কি থাকে? ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন এবং চার্জ নিরপেক্ষ নিউট্রন থাকে। পরমাণুর অধিকাংশ ভরই পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াস থাকে। তার মানে কি, পরমাণুর অধিকাংশ ভর কোথায় থাকে? পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ব্যাসার্ধ পরমাণুর ব্যাসার্ধ থেকে প্রায় লক্ষ গুণ ছোট বলে ইলেকট্রন সমূহকে এবং নিউক্লিয়াসের মাঝামাঝি সমস্ত জায়গায় খালি। মানে কি, দেখো, একটা পরমাণুর ব্যাসার্ধ যদি এমন হয়, দেখতে যদি এমন হয়, তাহলে সেখানে নিউক্লিয়াস থাকে এইটুকু। বোঝা গেছে? নিউক্লিয়াস জায়গা দখল করে এতটুকু, আর বাকিটুকু জায়গা ফাঁকা থাকে। বোঝা গেছে? এখানে থাকে নিউক্লিয়াস পজিটিভ, এখানে থাকে ইলেকট্রন নেগেটিভ। এই পজিটিভ এবং নেগেটিভ চার্জের মধ্যবর্তী দূরত্বই দেখা যাচ্ছে বেশিরভাগ অংশই ফাঁকা। এখানে বলা বলা যায় নিউক্লিয়াসের বেশিরভাগ অংশই ফাঁকা। বোঝা গেছে? এটা হচ্ছে বিষয়। আজকে লেকচারে আমরা এতটুকু আলোচনা করব, নেক্সট লেকচারে 1.2 নিয়ে আলোচনা করব। যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।